আমি সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য আবেদন করিনি। ববি হাকিমের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের সম্মান না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। এই ভাষাতেই সংখ্যালঘু ভোট ব্যাংক ইস্যুতে ফিরহাদ হাকিমকে কটাক্ষ সৌমিক ভট্টাচার্যের। আসুন আগে আপনাদের এক ঝলকে শোনাই কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। শুনুন। হাকিম বলছেন সৌমিক যতই চেষ্টা করুন সংখ্যালঘু ভোট পাবে না। দেখুন, আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আসলে বিজেপিকে হিন্দুত্ববাদের দল হিসেবে বিবেচনা করেন অনেকেই, তাই নিয়ে রাজনীতিতে তর্ক বিতর্ক প্রচুর রয়েছে। আবার মমতা ব্যানার্জির দলকে পদ্মশিবির কটাক্ষ করে বলেছে মুসলিম তোষণের রাজনীতি করে এই দল। এর মধ্যে সৌমিক ভট্টাচার্য বলেন তিনি সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য আবেদন করেননি। ববি হাকিমের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের সম্মান না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। তিনি আরও বলেন বিজেপিকে যদি মুসলমানরা ভোট নাও দেয় তাও বাংলা থেকে টিএমসিকে সরানো হবে। সৌমিক কেউ বলছেন ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে সেটা একবার চিন্তা করুন। মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে যারা বাংলায় রাজনীতি করেন তারা চিন্তা করুন তাদের বাড়ির সন্তান সংখ্যা কত, আর নেতা যেমন ফিরহাদ হাকিম বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়িতে সন্তান সংখ্যা কত। একজন মুসলমান নেতার নাম বলুন যার সন্তান মাদ্রাসায় পড়েছে। ভোটের আগে নেতাদের এদের ইমোশনের কথা মনে পড়ে, ভোটের সময় ফেজ টুপি পরে চলে যাবে, এটা হতে পারে না। ববি হাকিম তো এইরকম ছিলেন না, উনি তো দুর্গাপুজো করেন, উনি তো নামাজি হিন্দু ছিলেন। শোনাবো কি বললেন বিজেপির রাজ্য সভাপতি এই বিষয়ে, শুনুন এবার। ববি হাকিম বলছেন সৌমিক যতই চেষ্টা করুন সংখ্যালঘু ভোট পাবে না। দেখুন, আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে। পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান, এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশুনো করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে। একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে, ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, চলবে না। আর ববি হাকিম তো এরকম ছিলেন না, উনি তো দুর্গা পুজো করেন, উনি তো নামাজি হিন্দু ছিলেন। আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে। উনি এত বড় দুর্গা পুজো করেন, আবার তারই সঙ্গে এরকম ধর্মপ্রাণ একজন মুসলমান, ওর এরকম পরিবর্তন হচ্ছে না। প্রসঙ্গত এর আগে রাতে ফোন করে রাজ্য বিজেপির নতুন সভাপতি সৌমিক ভট্টাচার্যকে সমর্থন জানিয়েছিলেন মুসলিমরা। এই খবর খোদ প্রকাশ্যে এনেছেন সৌমিক ভট্টাচার্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ের এক অনুষ্ঠানে সৌমিক বলেন রাতে আমাকে ফোন করে আপনারা আমার সঙ্গে রয়েছেন বললেই চলবে না, আপনারা রাস্তায় নামুন, এই বাংলাকে আবার ভাগ হতে দেওয়া যাবে না, আপনাদেরও রাস্তায় নামতে হবে, যতই চক্রান্ত হোক এই বাংলাকে ফের ভাগ করতে পারবে না কেউ। সৌমিক বলেন পুনর্বিভাজন হবে না, সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তারা সেটা করতে পারবেন না, আমরা সেটা করতে দেব না। কি বলেছেন সৌমিক ভট্টাচার্য, আসুন শোনাই। লিগ্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু সৌমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক বা অন্য ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারোর নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে পুনর্বিভাজন হবে না। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন, যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর
ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন। তারা সেটা করতে পারবেন না, তা আমরা করতে দেব না। এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি, কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে। গান্ধীজি 42 সালে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে বিপুল সংখ্যক মুসলমান এবং তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে তাদের সরিয়ে আনার মতো কোনো অহিংস পথ আমার জানা নেই। এটা আমার কথা নয়, এটা আমাদের বইতে লেখা নেই, এটা গান্ধীজির হরিজন পত্রিকায় তিনি বলছেন আমার অন্য কোনো পথ জানা নেই। যদি আরেকটি বহু সংখ্যক সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কিন্তু বিভাজন অবশ্যম্ভাবী। আজকে সেই পরিস্থিতির বদল হয়েছে। আজকে আসামের সিলেটের দিকে দেখুন, ব্রিটিশ একবার আসামকে ভাগ করেছিল, সিলেটকে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন কালের করাল গ্রাসে, তিনি লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন সিলেটকে। সিলেটে গণভোট হলো। গান্ধীজি চেষ্টা করেছিলেন যাতে গণভোটে যারা অংশগ্রহণ করছেন যে কোনো মূল্যে সিলেটকে ভারতবর্ষে রেখে দিতে হবে। আর নতুন বিতর্কের প্রয়োজন নেই, কার চক্রান্তের কারণে আসামে আজকে গণভোটে সিলেট চলে গিয়েছিল পাকিস্তানে। আওয়াজ উঠেছিল সিলেটের মাটি থেকেই, সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে। সেই পরিস্থিতি বাংলায় আজকে তৈরি করা হচ্ছে। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী। আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি। ৭১-এর যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন 10 হাতে, আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো। তৈরি হয়েছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল। এই প্রগতিশীল বাঙালি, আমরা যে বাঙালি, আমরা যারা 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি আর 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।